মানুষের মনুষ্যত্ববোধ যেটা আছে সেটা থেকে বহু গভীরে নিয়ে গেছে মনুষ্যত্ববোধ। প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার রাজত্ব টিকে রাখতে এমন কিছু আয়নাঘর বা টর্চার সেল তৈরি করেছিলেন যা আজ সচক্ষে দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এরপর যে ব্যাখ্যাটা তিনি দিলেন, যে ভয়ঙ্কর রূপ এবং অদ্ভুত দৃশ্যগুলো তার ভেতরে হতো, যেটা আইএমএ জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে ও হরর মুভির চাইতেও মারাত্মক। আসুন সর্বশেষ এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে সরাসরি আয়নাঘরের বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে। এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটা থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ববোধ ঘটনা, নৃশংস প্রতিটি জিনিস হয়েছে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এদিকে আমাদের জগৎ, এদিকে আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটা কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনো, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঘুরে নিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো মনে করে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে তোমাদের এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলবে 700, কেউ বলে 800, এই সংখ্যাও নিরূপণ করা যায়নি কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহিলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে পেরেছে, তাদের বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল, তারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। তাই আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। তাই গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে দিয়ে এসে আমরা শরীক করলাম এটাতে। যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বললাম, কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মধ্যে 1700+, এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা জানি না, বলে যে এটা 3000-এরও বেশি। কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনে ছিল আজকে, কি বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল 11 বছর বয়সে ছিল, মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটা কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এটি বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর থেকে বড়,
এরকম অবস্থা, মুরগিও নড়াচড়া যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে অবস্থা এখন মাসের পর মাস, বছরের পর বছর একই অবস্থা। এটা মানুষের সামনে এখন বিচার হলো কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ গড়তে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি, এটা থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তাহলে আমরা নিষ্কৃতি পাবো না এটা থেকে। এই যে করছে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই আয়না ঘরে আসলে কিভাবে টর্চার করা হতো এবং সেখানকার সরাসরি ভুক্তভোগী প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সেখানকার বর্ণনা ডক্টর মোহাম্মদ ইউনূস শুনলেন। আসুন আমরাও একটু সরাসরি সেখানকার সেই বর্ণনাগুলো শুনবো, হুবহু মিলে যাবে আয়না ঘরের সাথে। সালাম আলাইকুম। 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল, সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম। তো আসলে কি আয়নাঘরের অস্তিত্ব আছে নাকি এগুলো বানোয়াট কল্পকাহিনী ছিল? প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন? অনেক ভিডিও বের হয়েছে, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে 2-1টা ছবি দেখতে পাচ্ছেন। তো প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা, সাথে আরো কয়েকজন উপদেষ্টা, সাংবাদিক, ইভেন যারা এই আয়নাঘরগুলোতে ছিলেন, তাদের বক্তব্য, তাদের কি বলা হয় যে ডেডিকেশন, সবকিছু আমরা সামনে পেলাম। মজার বিষয় হচ্ছে উপদেষ্টা আসিফ, তারা যখন ডিবিতে ছিল তখন নাকি তাদেরকেও আয়নাঘরে নিয়ে আসা হয়েছিল। একটা রুম দেখে আসিফ বলতেছে যে এটা একটু ভাঙ্গাচুরা বড় করা হয়েছে, বাট এখানে একটা রুম ছিল। তো চলুন দেখি ছবিতে, এবং বাকি বক্তব্যগুলো আপনাদেরকে বলছি যে আজকে আমাদের ডক্টর ইউনূস সহ একটা টিম তারা এই আয়নাঘর পরিদর্শন করেছেন। ডক্টর ইউনূসের সাথে বাকি যারা ছিল তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, যেটা আছে ডিজিএফআই, সেইখানের যে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরের যেই সেলগুলো ছিল বা আয়নাঘর হিসেবে পরিচিত, সেগুলোকে পরিদর্শন করেছেন। এরপর র্যাবের সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও তারা পরিদর্শন করেন। আর এখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য থেকে শুরু করে আরো অনেকে ছিলেন। আর এসব গোপন বন্দিশালা আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে। সেইখান থেকে আমরা এই ছবিগুলো যেগুলো দেখিয়েছি, বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে তারা আপনার এই ছবিগুলোকে সামনে এনেছেন। আর এখানে আমরা যদি দেখি যে এই আয়নাঘর নিয়ে নানান বক্তব্য, ছবিতে আমরা যতটুকু বুঝতে পারছি মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বলা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে অনেকগুলো এরকম আয়নাঘর অস্তিত্ব আছে। তবে আয়নাঘরগুলোর মধ্যে যে মানুষের কিউরিসিটি ছিল বা সন্দেহ ছিল, সেগুলো আজকের এই পরিদর্শনের মাধ্যমে সামনে চলে আসছে যে ঘটনা সত্য। বেশ কিছু চেয়ার দেখলাম আমরা, অনেকগুলো ওয়াল দেখলাম, যেখানে ছোট্ট একটা রুমে নাকি বছরের পর বছর থাকতে হইতো। আবার যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া, মানে নানান ধরনের তথ্য জিজ্ঞাসা অথবা রাজনৈতিকভাবে উপর মহলের নির্দেশে যাদেরকে গুম করার জন্য বলা হইতো, দীর্ঘদিন যাবত এখানে রেখে অত্যাচার করা হইতো, টর্চার করা হইতো। তো প্রধান উপদেষ্টা বলছিলেন যে আসলে এরকম যে একটা দৃশ্যাবলী আছে বা এরকম একটা জগৎ আছে, এই সভ্য দুনিয়ার সাথে এটা কোনোভাবেই আসলে বিশ্বাস হচ্ছে না যে প্রকৃতপক্ষে এগুলো ছিল। তো আমরা বেশ কিছু ফুটেজ দেখছি। ফুটেজ বলতে এখানে যখন তারা লাইভ ক্যামেরা করছে, তো সেখানে আমরা দেখলাম। তো যাই হোক, যতটুকু মনে হয়েছে যে আসলে এই নৃশংসতা কারে বলে, কত প্রকার কি কি, এগুলো এই আয়নাঘরের মধ্যে না গেলে হয়তোবা আমরা দূর থেকে জাস্ট নিউজ করছি বা আপনি শুনছেন, এটার ভয়াবহতা কি পরিমাণ, যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছে, অপহরণ হয়েছে, এখানে নির্যাতনে মারা গেছে বা এখান থেকে বের হইয়া পরিবারের কাছে গেছে, তাদের কাছে এটার যে অনুভূতি বা আবেগ, আমরা এজ এ নিউজ করা অথবা নর্মালি এজ এ লিসেনার হিসাবে শোনা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এই আয়নাঘরগুলো চিরজীবনের জন্য বন্ধ করা হোক। আগামীতে কোন সরকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড যেন আর জীবনে না হয়, এটার সর্বোচ্চ একটা সিস্টেম, নীতি বা আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার, এগুলা করা খুবই জরুরি।
ভালো থাকুন, আসসালামু আলাইকুম। Our work comes to end, and we will continue, particularly international community, and we should make this community that we speak to them. So whatever the point I was using, they could have an answer, but that's they found me as incredible towards what they do. আমাদেরকে তারা মনে করতে পারে ইন্টারেস্ট কমিউনিটি সবাই অ্যাক্সেস নাই, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। That's why বড় ভাবে টাফ হয়ে যায়। এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত দিয়ে বসে রাখতো, কিছু দিতেন দাঁড়া দিত না। বলতো তখন বলতো কেন, স্যার আসলে বুঝতে পারি আমি চোখ বাঁধা হতে ফিরে পিছনে বসে থাকতে বসতাম, বুঝতে পিছনে একদম আসতেছে, মোবাইলে আওয়াজ হচ্ছে, ধান পেতাম পারফিউমে, দামি পারফিউম এখানে তো পেশা ফেলে কম থাকবে কথা সাপ্রেট তখন বুঝলাম সিনিয়র কেউ পিছনকে দেখতেছে, তখন ওরা আসতে তখন আমাদেরকে একদম উঠে দাঁড়াতে দিত। আমি তো পরে যেটা বুঝতে পারলাম যে 6 তারিখ ধরে মানে 5 তারিখে সে আবারও 6 তারিখ ধরে আমাদেরকে যখন আমাকে বের করে আমি মনে করছি for a gunshot and that getting families for ages like daughters ওরাও জানতো না কি স্কুল they come for them protest পুরো আমি র্যাশে কাপড় পরছি এরকম কালো দিচ্ছি আর এখানে র্যাপ লেখা আছে এরকম গাড়ি দিচ্ছি কাপড়, তখন আমি সবগুলো দেখে পেয়েছি আর আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একদম মহিলাকে মারছে, আপনার একদম পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত থাকার পর মাগরিবের পর আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে, আপনার বাইর করে 1 ঘন্টার মতো গাড়ি চালিয়ে তারপর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আগে আমাকে বলতেছে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কোথায় চলে যাবেন। ওইটা মানে মুখ থেকে ইয়া করেন, আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কমে। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।